এসবিআই ক্লার্কের ফর্ম ফিল আপ সবে সবে স্টার্ট হয়েছে এবং অনেকের মধ্যেই এর মধ্যে একটা উদ্বেগ দেখা দিচ্ছে যে স্যার কি করে প্রিপারেশনটা নেব, কোন স্ট্র্যাটেজিতে প্রিপারেশনটা নিলে আমরা প্রিলিমস এবং মেন্স দুটো পরীক্ষায় ক্র্যাক করতে পারবো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তাই ভিডিওটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিএসএসসিআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। আজ এসবিআই ক্লার্কের ইংলিশের একটা স্ট্র্যাটেজি তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কথা যেটা মাথায় রাখবো যে এসবিআই ক্লার্কের এজ লিমিটটা কি, 20 to 28 ইয়ার্স 1 এপ্রিল 2026 অনুযায়ী। ওবিসিরা 3 বছরের ছাড় পাবে আর মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন। কিন্তু একটা ছোট্ট কথা আছে, 9টা স্টেট এমন আছে যার কিন্তু ভ্যাকেন্সি 0। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এবার কিরম ভাবে আমরা প্রিলিমসের জন্য কি স্ট্র্যাটেজি নেব, মেইনসের জন্য কি স্ট্র্যাটেজি নেব, সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। মাথায় রাখবে প্রিলিমসের ক্ষেত্রে আমার স্পিড হতে হবে একদম ম্যাক্সিমাম। আমাকে কিন্তু কেন না, এই কারণে কোয়েশ্চেন কিন্তু একদম সোজা হয় প্রিলিমসে। কাজে স্পিড যেমন ম্যাক্সিমাম, অ্যাকিউরেসিও হতে হবে ম্যাক্সিমাম এবং নলেজের ডেপথ আমার মোটামুটি মিডিয়াম থাকলেই হবে। খুব একটা হাইয়েরও দরকার নেই, খুব একটা ম্যাক্সিমামেরও দরকার নেই। কিন্তু এইখানে আমি একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে নলেজ ডেপথটা আমরা কিন্তু মেন্সের কথা মাথায় রেখে চলবো। কারণ মেন্সে যত আমার নলেজ থাকবে তত আমি আমার টার্গেটের দিকে এগিয়ে যাবো। কাজেই প্রিলিমস এবং মেন্স দুটোকে একসাথে করে আমরা পড়বো। তাই নলেজ ডেপথটা আমার মনে হয় এখানে ম্যাক্সিমাম রাখাই হচ্ছে বেস্ট। এবং প্রিলিমসের ক্ষেত্রে কিন্তু তুমি কোয়েশ্চেন সিলেকশনের কোনো রকম কোনো সুযোগ সুবিধা নিজের কাছে নিজেকে দেবে না। কারণ যত তুমি কোয়েশ্চেন সিলেক্ট করবে তত তুমি কিন্তু নিজের টার্গেটের দিক থেকে পিছিয়ে পড়বে। কারণ কোয়েশ্চেন হয় একদম এলিমেন্টারি লেভেলের, একদম সোজা লেভেলের কোয়েশ্চেন। কাজেই কোনো রকম কোনো কিন্তু এখানে কোয়েশ্চেন সিলেকশনের জায়গা নেই। তাহলে মেন্সের দিকে যদি দেখি, এখানে স্পিডটা আমাকে একদম মোটামুটি ম্যাক্সিমামের থেকে একটু নিচে হাই রাখলেই চলবে। আর অ্যাকিউরেসি লেভেলটা রাখতে হবে একদম ম্যাক্সিমাম। আমি যতখানি করব ততখানি একদম বেস্ট করব। নলেজ ডেপথ তো আগেই বলেছি, কোয়েশ্চেন সিলেকশন কিন্তু এখানে ম্যাক্সিমাম করতে হবে। কারণ যেহেতু কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা একটু টাফ হয়, একটু কঠিন হয়, সেই জন্য আমি সিলেক্ট করব কোন কোন টপিকগুলোতে আমি স্ট্রং। যেই টপিকগুলোতে আমি স্ট্রং হব আমি সেগুলোকে আরও স্ট্রং করব। যেই টপিকগুলোতে আমি উইক হব আমি সেগুলোকে নিজের আরও স্ট্রেংথ বানাবো। তাহলে এইরকমভাবে যদি আমরা সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করি, তাহলে অবভিয়াসলি একটা কোয়েশ্চেন মাথায় আসবে, স্যার কাট অফটা কি হতে পারে। সবার একটা কোয়েশ্চেন মাথায় রাখবে, জেনারেলে মোটামুটি ওভারঅল প্রিলিমসের কাট অফ মোটামুটি যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তাহলে 80 to 81 মোটামুটি কাট অফ ওয়েস্ট বেঙ্গল, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর এইসব স্টেটগুলোতে যায়। আর যদি ইংলিশের ক্ষেত্রে ধরি, তোমাকে কিন্তু প্রিলিমসে 30-র মধ্যে 25+ টার্গেট করে এগোতে হবে এবং সবচেয়ে ভালো হয় 27 to 28, ইফ নট 30 আউট অফ 30, এবং সেটা কিন্তু পাওয়া যায় অত্যন্ত সোজা। আর মেন্সের ক্ষেত্রে যদি ধরি, 40-তে কিন্তু তোমাকে 20 to 25 টার্গেট করে এগোতে হবে। আর 30+ হলে বেস্ট হয়, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। কাজে প্রিলিমসে 25+ এবং মেন্সে 20 to 25+। কি বলেছি? আগেই বললাম যে আমার অ্যাকিউরেসি লেভেল একদম পুরো ম্যাক্সিমামে হতে হবে। কাজে যতটা আমি অ্যাকিউরেট হব আমি তত আমার টার্গেটের দিক থেকে যাব। কিন্তু একটা কোয়েশ্চেন, কখনো কিন্তু এই যে কাট অফটা আমরা দেখতে পাচ্ছি, তোমার স্টেটের কাট অফ ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি 80 to 81, এইটাকে ধরে আমরা কিন্তু এগোবো না। আমরা কিন্তু আমাদের অনুযায়ী আমাদের অ্যাকিউরেসি লেভেল যত বাড়াবো, আমি কাট অফের থেকে স্কোর যত বেশি বাড়িয়ে রাখতে পারবো, তত কিন্তু আমি আমার টার্গেটের দিকে এগিয়ে যাব। আমরা কি করব? প্রিপারেশনের জন্য 60 ডেজ একটা প্ল্যান করব।
জাস্ট প্রিলিমিনারি ওয়েতে বলছি, একটা 60 ডেজ একটা প্ল্যান করব। প্রথম 7 দিন আমরা কোর যে ফাউন্ডেশন চ্যাপ্টারগুলো আছে ইংলিশের সেগুলো দেখব। কি কি? আমরা পার্টস অফ স্পিচে কনসেন্ট্রেট করব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা বেসিক গ্রামারের দিকে আমরা একদম পুরো কিন্তু কনসেন্ট্রেট করব প্রথম 7 দিন। মানে ইংলিশ যখন আমরা ফ্রেশার হয়ে যখন এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন স্টার্ট করছি, তখন প্রথম 7 দিন এই 3টে চ্যাপ্টারে আমরা একটু কনসেন্ট্রেট করব। তারপর কি করব? তারপর চলে আসবো আমরা সেন্টেন্স জাম্বেলে, এর বেসিক এরার কারেকশনে চলে আসব এবং সেন্টেন্স কনস্ট্রাকশনের পার্টটাকে আমরা চলে আসব। মানে 8 to 10 ডেজ আমরা এই জিনিসটাকে করতে থাকবো এবং তারপর থেকে আমরা ক্রমাগত পড়বো আর প্র্যাকটিস করব, পড়বো আর প্র্যাকটিস করব। যদি এই প্রসেসটা মেনটেন করে আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের টার্গেটের দিকে অত্যন্ত সহজে এগিয়ে যাবো। দ্যাট ইজ, আমাকে যে করেই হোক আমার স্টেটের থেকে বা যেই স্টেট থেকে আমি অ্যাপ্লাই করছি আমি কিন্তু আমার টার্গেটের দিকে আমি কিন্তু সেখানেই আমার সিলেকশনটা যে করেই হোক আমাকে নিজেকে করাতে হবে এবং সেই সিলেকশনটা কিন্তু আমি নিজেই নিজেকে স্থির করাতে পারবো, নিজে করতে পারবো ইন দ্য সেন্স আমি এমনভাবে প্রিপারেশন নেব যে আমাকে এলিমিনেট করা কোনোভাবেই যাবে না। আমরা এই স্ট্র্যাটেজির জন্য আমরা একটা 3 বাকেট সিস্টেম করব। কি করব? আমরা প্রথমে মানে যেগুলো আমাদেরকে একবার করতে হবে ইন দ্য সেন্স সপ্তাহে আমরা একবার করে একটা করব। বাকেট 1টাই যদি ওয়ান টাইম ওয়ার্ক মানে সপ্তাহে আমরা একবার করে করব। ডেইলি ওয়ার্ক মানে এমন যে টপিকগুলো যেগুলো আমাদেরকে প্রত্যেক দিন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং আরেকটা বাকেট আসছে, সেটা হচ্ছে যেগুলো আমাদেরকে রেগুলার করে একদম পুরো মানে করতেই হবে, সেগুলোকে কোনো রকম কোনো বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে দেখে নিই। প্রথমে বাকেট 1-এ আমরা কি কি রাখবো? মানে ওয়ান টাইম আমরা প্রসেসটা শিখবো, তারপর প্র্যাকটিস করব। ওয়ার্ড সোয়াপিং ইন্টারচেঞ্জ মানে ঠিক আমরা যেরকম সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করি ঠিক একইভাবে ওয়ার্ড সোয়াপিংও কিন্তু আমরা ওরকম করব। মানে তোমাকে একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড মিসপ্লেস করে দেওয়া হবে, সেগুলোকে তোমাকে মিনিংফুলি সাজাতে হবে। তারপর কি আসছে? ফিলার্স মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেখানে ডাবল ফিলার্সও হতে পারে, সেখানে সিঙ্গেল ফিলার্সও হতে পারে। তারপর কি আসছে? ওয়ার্ডের ইউজেজ, কোথায় কোন ওয়ার্ডটা দিয়ে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবো বা এটা আমাদের ক্লোজ টেস্টে কিন্তু প্রচন্ড রকম হেল্প করবে। তারপরে কি? কানেক্টার্স মানে জয়নিং মানে দুটো সেন্টেন্সের মধ্যে একটা মানে একটা ব্রিজ তৈরি করবে, যে ওয়ার্ডটা যে এক্সপ্রেশনগুলো সেগুলো আমাদেরকে একটু শিখতে হবে। তারপরে কি? তারপরে যে কালাম বেসড কি করে হয়? মানে ধরো তোমাকে কালাম এ কালাম বি, কালাম এ তে তোমাকে 3টে সেন্টেন্স দিয়ে দিল, কালাম বি তে তোমাকে 3টে সেন্টেন্স দিয়ে দিল। এবার বললো কালাম এ তে কোনো একটা সেন্টেন্সে ভুল আছে, কালাম বি তেও ওই 3টের মধ্যে কোনো একটা সেন্টেন্সের ভুল আছে। এবার এই ভুল তোমাকে ম্যাচ করতে হবে, সেটাই হচ্ছে কালাম বেস কোয়েশ্চেন। বাকেট 2-তে আমরা কি দেখব? ডেইলি রিপিটেশন, প্রত্যেক দিন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কি কি তার মধ্যে আছে? রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট এবং প্যারাজাম্বেল। কেন এগুলো বাকেট 2-তে রাখা হয়েছে? কারণ মাথায় রাখবে রিডিং কম্প্রিহেনশন, প্যারাজাম্বেল এবং ক্লোজ টেস্ট এগুলো শেখার কিন্তু কোনো নির্দিষ্ট পদ্ধতি হয় না, কিন্তু এগুলো প্র্যাকটিস করে করে যত আমি প্র্যাকটিস করব তত আমার আইডিয়া ক্লিয়ার হবে, আর যত আমার আইডিয়া ক্লিয়ার হবে আমি তত নিজের টার্গেটের দিকে এগিয়ে যাব। আর বাকেট 3-তে আমরা কি রাখবো? বাকেট 3-তে আমরা রাখবো গ্রামারের কিছু চ্যাপ্টার যেগুলো আমাদেরকে রেগুলার প্র্যাকটিস মানে গ্রামারের দিক থেকে যেগুলো আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হয়। কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব, টেন্স, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন মানে ওই এরার কারেকশন, ওই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ওই কলাম বেস কোয়েশ্চেন, ওই চুজ দ্য কারেক্ট আনসার, যতগুলো আছে মানে গ্রামার রিলেটেড যত পার্ট সেটা আমরা রেগুলার ওয়েতে প্র্যাকটিস করব। এবং মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বাকেট 2 আর বাকেট 3 এই 3টে জায়গা আমাদেরকে কিন্তু রেগুলার প্র্যাকটিসে রাখতে হবে। আর বাকেট 1-এর পার্টটা আমরা একবার শিখব, তারপর সেগুলোকে আমরা এক্সিকিউট করে রেগুলার ওয়েতে প্র্যাকটিস করব। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে না, আমরা একটা নোটবুক মেনটেন করব। এই নোটবুকে আমরা শুধুমাত্র
এরার গ্রামারের পার্টটা, আমরা ভোকাবুলারির পার্টটা এবং কিছু কিছু কেয়ারলেস মিস্টেকস হয় আমাদের, সেইগুলোকে নোট ডাউন করব। আমি এরার কারেকশানে গিয়ে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দেখছি আমার সিঙ্গুলার সাবজেক্ট আছে, আমি ভার্ব নিচ্ছি প্লুরাল। কি করে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্টটা হচ্ছে, ওই ছোট ছোট জায়গাগুলোকে আমরা টার্গেট করব, সেগুলো আমরা এই নোটবুকটার মধ্যে আমরা নোট ডাউন করে রাখবো। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা কি না, সেটা হচ্ছে মক টেস্ট। এবং এই মক টেস্টের রেজাল্ট কিন্তু প্রচন্ড প্রচন্ড ভাইটাল। কেন? ধরো তুমি একটা মক টেস্ট দিলে, সেই মক টেস্টটাতে তোমার খুব একটা মন মতো রেজাল্ট হলো না, তুমি তখন কি করবে? তুমি বাড়িতে গিয়ে তুমি ডিপ্রেসড হয়ে পড়বে। না, সেরকম হলে চলবে না। কেন? আমি ওটাকে একটা পজিটিভ ওয়েতে নেব। কি পজিটিভ ওয়েতে নেব? না, আমি করব কি, আমি যে যে কোয়েশ্চেনগুলো আমার ভুল হয়েছে আমি সেই কোয়েশ্চেনগুলো কোনো একটা জায়গায় নোট ডাউন করব। নোট ডাউন করে এখন আমার অনেক রকম সোর্স আছে আনসার পাওয়ার, আমি সেই আনসারগুলো সেখানে নোট ডাউন করে নেব ওই কোয়েশ্চেনগুলোর পাশে। তাহলে কি হলো তোমার? তাই তোমার এই জিনিসটা, তোমার তো পুরো কনসেপ্টটা জানা হলো না, কিন্তু বাই এনি চান্স ওই কোয়েশ্চেনটাই তোমার পরীক্ষাতে চলে এলো। তাই দেখো তোমার কোয়েশ্চেনে তুমি কিন্তু কোয়েশ্চেনটা তুমি কমন পেয়ে গেলে। সুতরাং মক টেস্ট দেওয়ার এ প্লাস। হয়তো তুমি এরকম বলতে পারো স্যার ওটাই যে কমন আসবে তা আসতে নাই পারে, কিন্তু এই যে তোমার রেগুলার প্র্যাকটিস, তুমি এক একটা মক টেস্টকে তোমার এক একটা এসবিআই ক্লার্কের এক্সাম কনসিডার করবে। তাহলে যত আমি এক্সাম দেব তত কি হবে, আমার এক্সামের ওপরে ধারণাটা তৈরি হবে, আমি বুঝতে পারবো কোয়েশ্চেনের প্যাটার্ন কি হতে পারে। সেই জন্য মক টেস্ট দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডেইলি ওয়েতে মক টেস্টের রেজাল্টটা মেনটেন করতে হবে। আমায় কিন্তু মক টেস্টটাকে একদম পুরো মানে কি বলবো, মক টেস্টের একটা রেকর্ড মেনটেন করে, যে আমি আজকে পরীক্ষা দিলাম, কালকে আমি ইমপ্রুভমেন্ট হলো কিনা, নাকি কালকে আমার ইমপ্রুভমেন্ট না হয়ে আমার মার্কসটা কমে গেল। এই জিনিসটা যত যে ভালো মেনটেন করতে পারবে সে কিন্তু তত তার টার্গেটের দিকে আরো বেশি করে এগিয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা একটা প্রপার ওয়েতে এই মক টেস্টটা দিলে কি হবে, একটা প্রপার ওয়েতে আমাদের রিভিশনও হয়ে যাবে। যে যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো সেগুলো রেগুলার রিভিশন হবে। আমরা শিখবো একবার, কিন্তু আমরা প্র্যাকটিস করব বারবার। যত আমরা প্র্যাকটিস করব একটা এক্সস্টিভ ওয়েতে, তত একটা পরীক্ষাকে টার্গেট করে আমরা কিন্তু বাকি পরীক্ষাগুলোকেও বাকি নিজেদের হাতের মুঠে আনতে হবে। তাহলে কি, এসবিআই ক্লার্কের প্রিপারেশনটাকেই আমি এমনভাবে ধরি, এমনভাবে প্রিপারেশন নিই যাতে আমার এসবিআই পিও, আইবিপিএস পিও, আরআরবি পিও এবং আরআরবি ক্লার্ক সমস্ত পরীক্ষা আমার একটা জায়গার মধ্যে চলে আসবে। এবং যদি এটা করতে পারি তাহলে ব্যাংকের পরীক্ষা নিয়ে আমার আর কোনো রকম কোনো টেনশন থাকবে না। তাহলে কি করব, এসবিআই ক্লার্কের এক্সামটাকেই আমরা এমনভাবে টার্গেট করব যাতে এসবিআই বা যাতে ব্যাংক রিলেটেড ব্যাংকের কোনো এক্সাম বা ইন্স্যুরেন্সের কোনো এক্সাম বা আরআরবি বা আরবিআই এর এক্সাম, এগুলো নিয়ে আমার আর কোনো রকম কোনো ডাউট বা আমার আর কোনো রকম কোনো কনফিউশন না থাকে। তাহলে কি করে আমরা প্র্যাকটিস করব? আমরা 10 দিনের একটা ফাউন্ডেশন নেব ইংলিশের জন্য, তারপর ওই যে 3 বাকেট সিস্টেম বললাম সেটা ফলো করব, তারপর মক টেস্ট দেব, রেজাল্ট অ্যানালাইজ করব এবং নিজেদের একটা টার্গেট সেট করে নেব। আমি দেখব সেই টার্গেট, এবং টার্গেটটা কিন্তু হাই হওয়া চাই, আমি দেখব সেই টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারছি কিনা। যদি অ্যাচিভ করতে না পারি, কেন পারছি না, ওই যে নোটবুক মেনটেন করব, ওইখানে সব লিখে রাখবো এবং সেই অনুযায়ী সেগুলো রেকটিফাই করে করে বারবার করে যত আমি মক টেস্ট দেব তত আমি আমার টার্গেটের দিকে এগিয়ে যাব। তোমাদের প্রিপারেশনের জন্য বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করবে। এটা এখন ট্রেন্ডিং। কেন? 10,000 ছেলেমেয়ে কিন্তু এখানে পড়াশোনা করছে। এখন কোথা থেকে করবে? অবভিয়াসলি গুগল প্লে স্টোরে তোমরা এই অ্যাপটা পেয়ে যাবে। বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে তোমরা কি কি পাচ্ছ? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাচ্ছ, অফিসিয়াল সিলেবাস পাচ্ছ, মান্থলি ম্যাগাজিন পাচ্ছ, জব অ্যালার্ট পাচ্ছ এবং এক্সাম রিলেটেড যত আপডেটস আছে সমস্ত আপডেট তোমরা কিন্তু এই একটা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। এবং শুধুমাত্র ব্যাংকিং নয়, এসএসসি, রেল, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিএসএসসি, এসএলএসটি, টিচিং রিলেটেড যত এক্সাম, সমস্ত এক্সাম কিন্তু তোমরা এই একটা ছাতার তলায়, কোথায় না বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। বিএসএসসিআই এর যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবকটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং
তার পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করবে। যত এক্সাম রিলেটেড আপডেট আসছে, যত এডুকেশনাল ভিডিও আসছে, একাডেমিক ভিডিও আসছে, সমস্ত ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বিএসএসসিআই যতগুলো ইউটিউব চ্যানেল আছে সব কটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।